আজ এই ঘটনার পর আশা করছি তোমাদের মধ্যে অনেকেরই মনে অনেক প্রশ্ন জাগবে। তবে সত্যি বলছি, ঘটনাটা শেষ অবধি শুনলে আশা করছি কিছু প্রশ্নের উত্তর তোমরা ঠিকই পাবে। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জর্নি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমাদের শরীর একদম সুস্থ ও স্বাভাবিক আছে। আজ ঘটনাটা কলকাতার একটি বিখ্যাত হসপিটালকে ঘিরে, এবং বলতে পারো এটা আমাদের হন্টেড হসপিটালের সিজন 1। আমরা এই সিজনের মধ্যে কলকাতার নানান রকম হন্টেড হসপিটালগুলি খুঁজে বার করে তাদের ঘটনা এক্সপ্লোর করব। আশা করছি তোমাদের সেই ঘটনাগুলি গল্পরূপে শুনে ভালো লাগবে। আর আজকের ঘটনাটা যে হসপিটালকে ঘিরে, সেই হসপিটালের নাম, আজকে যিনি ভিকটিম তিনি সেই হসপিটালের নাম নিতে বারণ করেছেন। তবে তাকে অনেক রিকোয়েস্টের পর সেই হসপিটালের এলাকা তোমাদেরকে তিনি বলতে বলেছেন। সেই এলাকাটা বললে আশা করছি তোমরা অনেকেই হসপিটালটা আন্দাজ করতে পারবে। হসপিটালটা টলিগঞ্জের একটি বিখ্যাত হসপিটাল। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তবে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। আর দেখতে দেখতে সেই জাঁকিয়ে শীত পড়েছে, আর এই শীতে গল্প শোনার মজাটা আরো দ্বিগুণ করে দেয়, তাই না? যাই হোক, তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 72 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই এপিসোডে নতুন অথবা আমারই ভয়েস নতুন শুনছো তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। শুরু করছি আজকের 72 নম্বর এপিসোড। হে রাজা, আমি অনিমেষ ভান্ডারী কলকাতা থেকে ঘটনাটি লিখছি। আর যে ঘটনাটি বলবো, ঘটনাটা সম্পূর্ণটাই আমার সঙ্গে ঘটেছে। হয়তো আমার জীবনের সবচাইতে ভয়ঙ্করতম একটি স্মরণীয় ঘটনা এটা। আশা করছি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের মতন করে গল্প রূপে শুনিও। এবার ঘটনায় আসছি। ঘটনাটা এই কিছু বছর আগের ঘটনা। আসলে আমার বাবার হার্ট অপারেশনের জন্য বাবাকে অ্যাডমিট করতে হয় কলকাতার এক নামী হসপিটালে। অপারেশনের প্রায় 3 দিন আগে থেকেই আমার বাবাকে হসপিটালে ভর্তি নেয়। কন্ডিশন সিরিয়াস ছিল, তাই বাড়ির যে কোনো একজনকে সারাক্ষণ থাকতে হতো বাবার সাথে। সেই কারণেই সকালে করে মা থাকতো আর রাতে করে আমি। বাবাকে যে ওয়ার্ডে রাখা হয়েছিল সেই ওয়ার্ডেরই একজন পেশেন্টের বাড়ির লোক আগের দিন রাত্রিবেলা আমার সঙ্গে ছিলেন। দুজনে গল্প করতে করতে বেশ রাতটা কাটিয়ে দিয়েছিলাম। তবে পরের দিন ডক্টর তাকেও আসতে মানা করে দেয়, হয়তো তার পেশেন্টের আর দরকার নেই বাড়ির লোকের। তাই ওই দিন রাতে একাই থাকতে হয় আমাকে। প্রথম দিন যখন আমি হসপিটালে রাতে ছিলাম তখন ওই আর একজন পেশেন্টের বাড়ির লোকের জন্য মনে হয়নি যে রাতে হসপিটাল এতটা শুনশান হতে পারে। রাত 8টার মধ্যেই বাবাকে খাইয়ে সবকিছু নিয়ে ওয়ার্ডের বাইরে এসে একটি বেঞ্চে বসেছিলাম। প্রথম আমার তেমন ভয় লাগেনি, কারণবশত হতে পারে তখন হসপিটালের ভেতরে লোকের আনাগোনা ছিল। তবে যত রাত বাড়তে থাকে ভিড় ততই যেন কমতে থাকে, আর সেটাই স্বাভাবিক। রাতের ভিড় কমতে বুঝলাম হসপিটালের আমি যেখানে বসে আছি সেখানে আমি ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। জিনিসটা প্রথম যখন বুঝলাম বুকটা একটু হলেও কেঁপে উঠল। মাঝে মাঝে কজন নার্স খালি এদিক ওদিক হাঁটাচলা করছিল, তবে ওইটুকুনি সময় বাদে সারা হসপিটালটাকে একখানা জ্যান্ত কবরস্থান বলে মনে হচ্ছিল আমার। মানে কবরস্থানের রাতের বেলা ঠিক যেমন নিস্তব্ধতা অনুভব করা যায়, এ যেন ঠিক তারই অবিকল দ্বিতীয় চিত্র। ঘড়ির দিকে তাকালাম, দেখি রাত 2টো। আর এই জায়গায় বিশেষভাবে তেমন কোনো নেটওয়ার্কের খুব ভালো পরিস্থিতিও নেই। মাঝে মাঝে শুধু ফোনে কথাটুকুনি বলা যাচ্ছে, ইন্টারনেট তো অনেক দূরের কথা। সময় কাটবে কিভাবে, এটাই অনেক বড় প্রশ্ন হয়ে উঠেছিল আমার কাছে।
এই সব ভাবতে ভাবতে ফোনে অফলাইনে কিছু গেম খেলছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ কি মনে হতে মাথাটা ঘুরিয়ে ডান দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে ওঠে। একজন বয়স ৮০ ভদ্রলোক এসে আমার সামনের সিটে বসে আছেন। অদ্ভুত, লোকটা এলো, এসে সিটেও বসলো, আমি টের পেলাম না। আর আশেপাশে যা অবস্থা তাতে একটা পিন পড়লেও সেখানে শব্দ পাওয়া যাবে। আর একটা জলজ্যান্ত মানুষ হেঁটে সিটে বসলো, তাতে কোনো আওয়াজ হলো না। অদ্ভুত। লোকটা কিছুটা দূরে একটা সিটে একভাবে বসে বোধহয় কিছু ভাবছিল। আমি একটু কৌতূহল বশতই আর একাকিত্ব কাটাবার কারণে জিজ্ঞাসা করলাম, কে অ্যাডমিট আছে আপনার? লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকানোর পর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি আমি অ্যাডমিট আছি। আমি একটু অবাক হয়ে বলি, ও আচ্ছা, তা আপনি ঘুমাননি? কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর আমি জানতে পারি লোকটার নাম নিমাই প্রামাণিক এবং অতি দুঃখের একটি সংবাদ আমাকে দিলেন তিনি বললেন যে তিনি বিগত ১ মাসের ওপরে এই হসপিটালে অ্যাডমিট হয়ে পড়ে আছেন। তবে সেটা আশ্চর্যকর কিছু নয়। আশ্চর্যকর ঘটনাটা হলো ১ মাস হয়ে যাওয়ার পরও তার বাড়ির লোক তাকে অ্যাডমিট করে দেওয়ার পর তাকে আর নিতে আসেননি। কথাটা শুনে প্রথমে আমি ভীষণ অবাক হয়ে যাই যে এ আবার কোনোদিন হয় নাকি। কোনো পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করে দেওয়ার পর কেউ তাকে নিয়ে যায় না, হয় নাকি এমন কোনোদিন? তবে এর উত্তর উনি নিজেই দিলেন। তিনি বললেন, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলে মেয়ের কাছে তারা বোঝা হয়ে দাঁড়ায়। আর আর আমার যা হয়েছে তাতে আমার ছেলের অনেক টাকা চলে গেছে, তাই হয়তো আমাকে তারা আর নিতে আসেনি। শেষ ইচ্ছা ছিল আমার আমার নাতিটাকে একবার দেখার, হয়তো তাও ভগবান চান না। কাল ছুটি হয়ে যাবে, চলে যাব। হসপিটালকে বলে দিয়েছে আমাকে আর রাখবে না। তবে কোথায় যাবেন? তা জানি না। তবে তবে আর ছেলের বাড়িতে যাব না। কথাটা শুনে খারাপ লাগলো। একেই এত বয়স্ক একজন মানুষ, আমার বাবার থেকেও হয়তো তার বয়স বেশি। মনুষ্যত্ব বোধটা যদি কারোর মধ্যে বর্তমান থাকে তবে যে কারোর এই লোকটার উপরে মায়া আসাটাই স্বাভাবিক। আমি একটু চুপ করেই থাকি। হয়তো আমার কাছে বলার মতন কিছু ছিল না, কি বা বলতাম? আমার থেকে বড় একজনের সামনে তার কষ্ট দেখে তার জন্য কিছু না করতে পেরে তাকে সান্ত্বনা দেব? না, আমার মনটা সায় দিল না। খালি কিছুক্ষণ মন খারাপ করে বসেছিলাম তার সামনে। এরপর সেই লোকটা খানিক হাসতে হাসতে বলে, এই দেখো, তোমার আবার কি হলো? তোমার আবার মন খারাপ হলো নাকি? যাকেই বলি তারই মন খারাপ হয়ে যায়, কি করি বলো তো? আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি চলি। আর বেশিক্ষণ বসলে হয়তো তুমি কেঁদেই ফেলবে। আবার আবার আমি এখানে বসে আছি দেখলে নার্স দিদিভাই রাগ করবে। আমি যাই। এই বলেই লোকটা চলে যায় আমার ডান দিকের রাস্তা ধরে ৩ নম্বর ওয়ার্ডের দিকে। আর আমি কিছু না করতে পেরে অসহায়ের মতন বসে থাকি আমার জায়গায়। কিছুক্ষণ পরে আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমার একটা বন্ধু আছে
যাদের একটা ছোট্ট অর্গানাইজেশন আছে। ওরা দুষ্ট দরিদ্র বৃদ্ধ লোকদেরকে নিয়ে ওদের নিজস্ব ওল্ড এজ হোমে রেখে তাদের সেবা করে। কোনো এক সময় কথায় কথায় বলেছিল আমাকে, ওকে যদি এই মানুষটার খবর দিই তবে কেমন হয়। চট করে ফোনটা হাতে নিয়ে একবার ফোন করব বলে ভাবি, তারপর মনে হলো যে এত রাতে 3:30 বাজে, ফোন করাটা হয়তো উচিত হবে না। তাই অপেক্ষা করলাম পরের দিন সকাল হওয়ার। পরের দিন সকাল হতে না হতেই আমি কল করি আমার বন্ধু বিপ্লবকে। কল করে তাকে সমস্ত ঘটনাটা জানাই। বলে যে লোকটাকে আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, শুধু বলে যে সেই মানুষটাকে একবার জিজ্ঞাসা করতে যে সে তাদের সঙ্গে যেতে রাজি কিনা। সে যদি রাজি থাকে তবে বিপ্লবরাই এসে তাকে নিয়ে যাবে। এই শুনে আমার মনটা একটু হলেও শান্তি পায়। তবে আবার মাথায় চিন্তা আসে যে সেই দিনেই দুপুর 2:30টার সময় বাবার অপারেশন। তাই বাবার অপারেশনের আগেই ওই লোকটাকে খুঁজে সমস্ত কথা বলতে হবে। আশা করছি উনি না করবেন না। কথা মাথায় আসার পরই সকাল তখন 8:30, ছুটে যাই হসপিটালের রিসেপশনে। গিয়ে ওখানকার রিসেপশনিস্টকে বলি, দাদা, নিমাই প্রামাণিক বলে কেউ অ্যাডমিট আছেন? 3 নম্বর ওয়ার্ডে ওনার বেড নাম্বারটা একটু বলবেন। অবাক হয়ে আমার দিকে তাকায়, তারপর দুটো ভুরু কপালের মাঝে এনে জিজ্ঞাসা করে, আপনি নিমাই প্রামাণিকের বাড়ির লোক? আরে না না, কাল ওনার সঙ্গে ওয়েটিং এরিয়াতে দেখা হয়েছিল, কিছু কথা ওনাকে বলার ছিল তাই আর কি। বলবেন ওনার বেড নম্বরটা? কি বলছেন? নিমাই প্রামাণিকের সাথে আপনার কালকে দেখা হয়েছিল? পাগল হলেন নাকি মশাই? কেন পাগল হতে যাবো কেন? এমন কি বললাম? এসব বললে যে কেউ আপনাকে পাগলই ভাববে। মানে? আপনি যার কথা বলছেন নিমাই প্রামাণিক, উনি 4 দিন আগেই মারা গেছেন। আজ ছুটি হওয়ার কথা ছিল, তবে 4 দিন হয়ে গেছে। বডিও কেউ নিতে আসেনি, জানেই না হয়তো বাড়ির লোক। বেঁচে থাকতেই খোঁজ নেয়নি, আর মরে যেতে। নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকি আমি রিসেপশনের সামনে। শূন্য দৃষ্টিতে আমি তাকিয়ে হসপিটালের মেঝের দিকে। হয়তো আমার কাছে কোনো বাক্য ছিল না, তবে আগের দিন রাতে আমার সঙ্গে যে কথা বলেছিল সে কে ছিল, এর উত্তর আমি কোনোদিন খোঁজার চেষ্টাও করিনি, আর কোনোদিন করবও না। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, সত্যি বলছি, আমিও এরকম অনেক ঘটনা শুনেছি, মানে এরকম হন্টেড সিকোয়েন্স টাইপের কোনো ঘটনা নয়। আমার ঠাকুমাও যখন কোনো হসপিটালে ভর্তি হয়েছিল, ইএসআইতে, আমাদের জোকার ইএসআইতে এখন ভর্তি হয়েছিল, সেখানেও আমি কিছু দাদু বা কিছু ঠাকুমার সঙ্গে এরকম আলাপ হয়েছিল, যাদের সঙ্গে তাদেরকে অনেক দিন ধরে এরকম অ্যাডমিট করে দেওয়ার পরও তাদের বাড়ির লোক তাকে না দেখতে আসে, না তার সঙ্গে কোনো যোগাযোগ রাখে। এমনও হয়েছে যে তারা ডকুমেন্টসও ভুল দিয়েছিল, মানে আধার কার্ড বা ভর্তি নেওয়ার সময় যা যা লাগে সম্পূর্ণ ডকুমেন্টস তারা ভুল দিয়েছে। তো স্বাভাবিক, তার অ্যাড্রেস কি করে হসপিটালের লোকজন জানবে? হয় এরকম, অনেক সময় হয়। আমি নিজে এরকম বললাম, দেখেছি। তবে ঘটনাটা সত্যিই ভালো ছিল, সত্যিই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। আশা করছি তোমারও এই ঘটনাটা ভালো লাগলো। আর তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? না, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখতে হবে যে সেই ঘটনায় একদম এক্সক্লুসিভ একটি ঘটনা হয়। আর সবাইকে বলছি, যদি কারোর কাছে এরকম হসপিটাল রিলেটেড যদি কারোর কাছে কোনো ঘটনা থাকে হন্টেড, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। ঘটনা পাঠে আমি রাজ, এবং রিসেপশনিস্টের ক্যারেক্টারে রুদ্র। আর যদি ভয়েসের ক্ষেত্রে কোনো আমার ভুল হয়ে গিয়ে থাকে তবে কিন্তু ক্ষমা করে দিও। কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, হয়তো গলার কোয়ালিটিটা তোমাদের খারাপ, হয়তো একটু কম লাগতে পারে।
তার জন্য সরি। আশা করছি এই সপ্তাহটা বাদ দিয়ে পরের সপ্তাহ থেকে যেমন ঘটনা, ভালো ভালো ঘটনা আসছিল তেমনই আসবে। আমি ফিরছি এই শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।